আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এনসিপির সেই নেতাকে বহিষ্কার। নির্বাচনী পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, মন্তব্য ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ। ইসির হারানো ক্ষমতা ফিরছে, জোট হলেও ভোট নিজ প্রতীকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে এনসিপি নেতার বহিষ্কার, অভিযোগ আর্থিক অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গ। আর্থিক অনিয়ম এবং গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দলটির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেহুদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাই তাকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সেই বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে ১০ আগস্ট চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী দপ্তর আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওর ভিত্তিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। উক্ত ভিডিও ১১ আগস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার এক সাবেক নেতার অ্যাকাউন্ট থেকে অভিযোগ করা হয় আন্দোলন দমনে অর্থ গ্রহণের ঘটনা ঘটেছে। তবে নিজামুদ্দিন ফেসবুক লাইভে এসে এই অভিযোগ অস্বীকার করেন, এটিকে রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার ষড়যন্ত্র বলে দাবি করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। নির্বাচনে অনিয়ম ধরা পড়লে পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা আবারও পাচ্ছে নির্বাচন কমিশন। এছাড়া বিনা ভোটে জেতা ঠেকাতে একক প্রার্থীর বিপরীতে না ভোটের বিধান চালু হচ্ছে। সোমবার অনুষ্ঠিত ইসির বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধনের খসড়া অনুমোদন দেওয়া হয়। আইন মন্ত্রণালয় যাচাই শেষে উপদেষ্টা পরিষদে অনুমোদন নিয়ে অধ্যাদেশ জারি হলে তা কার্যকর হবে। ফলে আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই নতুন বিধানগুলো প্রয়োগ করা যাবে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, খসড়াটি আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকারের সম্মতি পেলে তা সংশোধন অধ্যাদেশ আকারে প্রকাশিত হবে। একই বৈঠকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন নিয়েও আলোচনা হয়। ২২টি দলের কার্যক্রম তদন্তের সিদ্ধান্ত হয় এবং ১২১টি দলকে অযোগ্য ঘোষণা করা হয়। ইসি সূত্র জানায়, এই বিধানগুলো ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে কার্যকর ছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে ধাপে ধাপে সেগুলো বাদ দেওয়া হয়। হলফনামায় মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা থাকলেও আগের কমিশনগুলো এই বিধান প্রয়োগ করেনি। আগে জোটগত নির্বাচনে এক দলের প্রার্থীরা অন্য দলের প্রতীকে ভোট চাইতে পারতেন। এবার খসড়ায় সেই সুযোগ বাতিলের প্রস্তাব রাখা হয়েছে। বৈঠকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর খসড়াও চূড়ান্ত করা হয়। সংশোধনীতে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের সুযোগ বাদ দেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে নতুন বিধানও যুক্ত হয়েছে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে না ভোটের সুযোগ ছিল। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা বাতিল করে। এবার সেই না ভোট আংশিকভাবে ফিরছে। শুধু যেখানে একজন প্রার্থী থাকবেন তিনি সরাসরি নির্বাচিত হবেন না, বরং তাকে না ভোটের মুখোমুখি হতে হবে। যদি না ভোট বেশি হয় তাহলে পুনরায় ভোট হবে। একইভাবে সমান ভোট পড়লে লটারির বদলে হবে পুনর্নির্বাচন। সব মিলিয়ে নির্বাচন কমিশনের এই নতুন বিধানগুলো আগামী নির্বাচনে বড় পরিবর্তন আনতে পারে। নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ ও আয়োজন এখনও পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। তার মতে, এই ঘাটতির কারণে দেশে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। সোমবার ১১ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃতীয় ও শেষ ধাপের প্রার্থী বাছাই অনুষ্ঠান শেষে তিনি এই মন্তব্য করেন। মাওলানা ইউনুস আহমদ বলেন, বাস্তব পরিস্থিতিতে কোনো উন্নতি দেখা যায়নি, বরং কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বিগত এক বছরের রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিসংখ্যানও এ কথাই প্রমাণ করে। তিনি উল্লেখ করেন,
বাংলাদেশের রাজনীতিতে সংঘাত ও সহিংসতার প্রধান ক্ষেত্র হল নির্বাচন। বিশেষ করে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত, হানাহানি ও সহিংসতা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, যাতে শত শত মানুষের প্রাণহানি ঘটে। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচনী ব্যবস্থায় আমূল পরিবর্তনের আশা করেছিলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিরও প্রত্যাশা ছিল। ইতোমধ্যে ৩০০ আসনের সাক্ষাৎকার শেষ হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলরা সম্ভাব্য প্রার্থীর নাম প্রস্তাব করেছেন। এসব প্রার্থীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মিলিত হয়েছেন কেন্দ্রীয় নেতারা। প্রতিটি আসনের সম্ভাবনা ও সংকট নিয়ে বিস্তারিত আলোচনা শেষে একজন করে প্রার্থী বাছাই করা হয়েছে। আগে ২ দফা সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে, এটি ছিল তৃতীয় ধাপ। খুব শীঘ্রই ৩০০ আসনের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ PR পদ্ধতিতে উভয় কক্ষে নির্বাচন আয়োজনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও স্থিতিশীল করতে উভয় কক্ষ ব্যবস্থার পক্ষে দেশের অনেক রাজনৈতিক দল ও বুদ্ধিজীবীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকার নিম্নকক্ষের ক্ষেত্রে PR নিয়ে কোনো আলোচনা এজেন্ডায় রাখেননি। আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতার সাম্প্রতিক উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন গাজীপুরের ঘটনাকে, যেখানে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তার মতে, সাংবাদিকরা নির্বাচনের সময় অন্যায়, ভোট চুরি বা ভোট ডাকাতির তথ্য প্রকাশ করার সাহস যাতে না পান, সেজন্যই এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। যদি সেটাই উদ্দেশ্য হয়, তাহলে এবারে নির্বাচন ও পূর্ববর্তী নির্বাচনের মতো কলঙ্কিত হবে। সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগ ও প্রচেষ্টা যথেষ্ট নয় বলে মনে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফলত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না।